আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের ক্লাসটিতে তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকের ক্লাসটি কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করলে 60% নাম্বার অর্থাৎ 60 থেকে 65 নাম্বার তোমরা পাবা এই একটি ক্লাসের মাধ্যমে, যেটা তোমরা 2026 এবং 27 সাল, বিশেষ করে এটা 2026 সালের জন্য বানানো, 2027 সাল পরীক্ষার্থীদের জন্য এটা বিশেষ উপযোগী। দেখো, এই ক্লাস আমরা কি কি নিয়ে আলোচনা করব। আমরা জাস্ট সম্পাদ্য এবং আমাদের যে সপ্তদশ অধ্যায় 17 অধ্যায় 17 পরিসংখ্যান আছে সেটা নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান থেকে তোমরা জানো অবশ্যই 30 থেকে 31 নাম্বার তোমাদের থাকে, এবং জ্যামিতি যেটা সম্পাদ্য রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে তোমরা অবশ্যই 15 থেকে 20 নাম্বারের মতো পাবা, 20 থেকে 22 নাম্বার। তো চলে গেল আমাদের প্রায় 50 থেকে 52 নাম্বার। এবং আমি আরো কিছু জিনিস এখানে অ্যাড করলাম, যে এমসিকিউ গুলো তোমাদের 100% এমসিকিউ এবং 5-7টা সংক্ষিপ্ত যে এগুলো দিব, তার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা। সো এই ক্লাসটা তোমাদের অবশ্যই দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে। যাদের টার্গেট সারা বছর পড়াশোনা করো নাই, পাস করতেই হবে, স্যার কিভাবে পাস করব, পাস করার কোনো ওয়াই দেখিয়ে দেন, কিভাবে পাস করব, পাস করার একটা পথ দেখিয়ে দেন, তাদেরকে আমি সাজেস্ট করব এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটা করবা। এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে আমি কিভাবে পড়াচ্ছি তোমরা দেখো। এই যে একটা আমাদের কি দেওয়া আছে, জাস্ট একটা উদ্দীপক দেওয়া আছে, আমি একটা থেকে কিভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবা, অর্থাৎ এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন কিভাবে উত্তর দিবা সেগুলো আমি দেখা দিচ্ছি তোমাদেরকে। অর্থাৎ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, তবুও এর বাইরে আমি তোমাদেরকে আরো 5-7টা কি তোমাদের হোমওয়ার্ক দিব, যেগুলো তোমরা 100% কমন পাবা। তো কথা না বাড়াই চলো আমরা ক্লাসটা শুরু করতে যাই। ক্লাসের প্রথমে দেখো একটা চার্ট দেওয়া আছে, একটা টেবল দেওয়া আছে, যে টেবলের মধ্যে শ্রেণীব্যাপী এবং গণনা সংখ্যা দেওয়া আছে। আমি প্রথমে সপ্তদশ অধ্যায় নিয়ে আলোচনা করি, ক্রমান্বয়ে এই ক্লাসের পরের অংশগুলোতে আমরা কি একটা ক্লাসের মধ্যে পাবে তোমরা, এই একটা ক্লাসের মধ্যে পুরোটা আমি দিয়ে দিচ্ছি, পুরো ক্লাসটাই তোমরা পাবা। কিন্তু এখানে জাস্ট প্রথমে আমি পরিসংখ্যান নিয়ে আলোচনা করতেছি, তারপরে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করবো, তারপরে আমি সবগুলা এমসিকিউ এবং সবগুলো কি এসকিউ নিয়ে আলোচনা করব। এখানে কি কি শিখতেছি আমরা, একটা চার্ট থেকে জাস্ট একটা টেবলে কি কি দেওয়া আছে সেখান থেকে আমরা শিখবো প্রচুরক, মধ্যক, সংকীর্ণ পদ্ধতি গড়, অজীব রেখা, গাণিতিক গড়, গণসংখ্যা, বহুভুজ, আয়তলেখ। এই 7টার বাইরে তো তোমার কোনো প্রশ্ন আসবে না, অবশ্যই আসবে না। যদিও এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সংকীর্ণ পদ্ধতিতে গড়, সবার পরীক্ষা আসবে, এটা সবার পরীক্ষা আসবে। এরপরে গণসংখ্যা, বহুভুজ, এটা সবার পরীক্ষা আসবে, সবার, এই দুইটা জিনিস সবার পরীক্ষা আসবে। অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা, এই পরীক্ষায় কি আসবে, সংকীর্ণ পদ্ধতিতে গড় এবং গণসংখ্যা, বহুভুজ প্রত্যেকটা বোর্ডে আসবে, এবং আয়তলেখ এটাও আসবে। এই তিনটা প্রত্যেকটা বোর্ডে আসবে। সো এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। এর মাধ্যমে প্রচুরক এবং মধ্যক নির্ণয় তোমাদের শিখতে হবে, সংক্ষিপ্ত তোমাদের এটা লাগতে পারে। চলো, এখানে 60 জন শিক্ষার্থীর ওজনটা কেজিতে দেওয়া আছে, গণসংখ্যা নির্বাচনের সারণীটা দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে প্রথমে বলছে প্রচুরক নির্ণয় করো। কি নির্ণয় করো? প্রচুরক নির্ণয় করো। যারা ক্লাস করো নাই, কোনদিন পড়াও নাই, সে কি পরিসংখ্যান কোনদিন পড়ো নাই, তারাও কিন্তু আজকে পারবা। দেখো কি আছে এখানে, প্রচুরক। প্রথম প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কি দেওয়া আছে, সারণীটা দেওয়া ছিল। প্রচুরক নির্ণয় করার জন্য স্যার কি করব, কি আমাদের বের করতে হবে। প্রচুরক নির্ণয় করার জন্য তোমাদের কোনো সারণী আঁকতে হবে না, সবকিছু সারণী যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা দিয়ে দেওয়া থাকবে। যদি এটা অবিন্যস্ত হয় তাহলে কি আগে প্রচুরকের সূত্রটা কি সেটা দেখি আমরা। প্রচুরক নির্ণয়ের সূত্রটা, মোড বা প্রচুরক হচ্ছে যে L প্লাস F1 বা F1 প্লাস F2 ইন্টু H। এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে বাবু। এটা যদি না পারো তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে না, এই আনসারটা করতে পারবে না। এখানে যা আছে এরপরে কোনটা কি তোমাদের প্রবলেম হয়, সূত্রগুলো পারো, তোমাদের প্রবলেম হয়ে যায় কোথায়, প্রবলেমটা হয়ে যায় যে কোনটার মান কি সেটা। খুব মনোযোগ দিয়ে দেখো, কোনটার মানকে আমি খুব ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম F1 এর ভ্যালু কি, F1 এর আগে আমাদের L আছে, ঠিক না? L এর ভ্যালু কি তোমাদের বুঝতে হবে। প্রথমে Lটা কি, একটা নির্বাচন সারণী দেওয়া থাকলে সেখানে আমাদেরকে বের করতে বলতে কি, প্রচুরক মানে হচ্ছে যে যেই সারণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটাই প্রচুরক শ্রেণী। যে শ্রেণীতে কি থাকবে, সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটাই কি আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী এখানে কোনটা, এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। সো এলটা হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা এখানে কে, 60। দেখো এখানে 60 থেকে কি আছে, আমি খুব একটু স্লোলি ক্লাসটা করাচ্ছি যেন সবাই বুঝতে পারো।
সবাই বুঝতে পারো। 60 থেকে 64, 60 থেকে 64 এসে হচ্ছে আমাদের প্রচুর শ্রেণী। এটাকে বলা হয় নিম্ন শ্রেণী, নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। এটাকে বলা হয় নিম্ন সীমা, এটাকে বলা হয় উচ্চ সীমা। সো এল এর মানটা কি হবে? নিম্ন সীমা হবে। অলওয়েজ এল এর ভ্যালু নিম্ন সীমা। গড়ের ক্ষেত্রে, প্রচুরের ক্ষেত্রে, মধ্যকের ক্ষেত্রে সব জায়গায় এল মানে নিম্ন সীমা। তাহলে এটা কত? 60। এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে যে কিসের মান? F1। F1 মানে কি? F1 মানে হচ্ছে যে, একটু খুব কেয়ারফুল দেখো, F1 মানে হচ্ছে যে F1 মানে হচ্ছে যে মধ্যক শ্রেণী গণনা সংখ্যা, সরি প্রচুরক শ্রেণী গণনা সংখ্যা। প্রচুরক শ্রেণী কোনটা এখানে? এই হচ্ছে প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী গণনা সংখ্যা কত? 20। তাহলে 20 মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী, প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী অথবা কি বলবো আমরা? আগের শ্রেণী। প্রচুরক শ্রেণীর আগের শ্রেণী কোনটা? এইটা। এটার গণনা সংখ্যা। তাহলে 20 বিয়োগ 10, আমরা কি পাচ্ছি? 10। তাহলে F1 এর মান কি পেয়ে গেছি? 10। খুব সহজে আমরা F1 এর মান পেয়ে গেলাম। F2 কি? সেম, প্রচুরক শ্রেণী গণনা সংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণী গণনা সংখ্যা। পরবর্তী শ্রেণী কোনটা? 65 থেকে 69, সেটা গণনা সংখ্যা কত? 12। সো আমরা পাচ্ছি 20 মাইনাস 12 ইকুয়াল টু 8 বা 8। তাহলে F2 কত? তাহলে F1 পাইলাম, F2 পাইলাম, L পাইলাম। H এর মানটা, H এর মান আর L এর মান সব সময় কিন্তু সেম থাকবে, ঠিক আছে? সব সূত্রে আছে এটা, L এবং H গুলা সব সূত্রে আছে, মধ্যকে আছে, প্রচুরকে আছে, সংগীত পদ্ধতি গড়ে আছে, সব জায়গায় কিন্তু আছে। তাহলে আমরা H এর মান কোনটা? H এর মান হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। H কি? শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কোনটা? এই যে 45 থেকে 49 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, তোমার কিন্তু অবশ্যই বিয়োগ করলে হবে না, এখানে গুনতে হবে। 45, 46, 47, 48, 49, কয়টা পেয়েছি? 5টা। 6টা হইতে পারে, 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 10টা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো 45 থেকে 49, 45 থেকে 49, 45 থেকে 49 এর মধ্যে কয়টা পাইছি আমরা? 5টা। সো H এর মান কত আমাদের? H ইজ ইকুয়াল টু 5। H ইকুয়াল টু কত? 5। আমরা পেলাম কত? 5। তাহলে আমাদের H এর মান পাইলাম, F2, F1 এবং L পাইলাম। এখন বের করতে পারবো না আমরা, এই সূত্রটা সবাই পারবে না, অবশ্যই সেটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। এরপরে তাহলে ভ্যালুগুলো আমরা বসাই দিব। 60 যোগ F1 কত? 10, F1 প্লাস F2 এর মান কত? F1 প্লাস F2 কত হচ্ছে? 10 আর 8 18, তারপর ইনটু H কত? 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছে 60, 5 10 50, 50কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? এটা কাটাকাটি করলে কত পাবো? 2.50 ভাগ 18, 3 18 54। তাহলে 2 দশমিক, এখানে আমার করা আছে 2.8, তাহলে আমাদের 62.8। এটা হচ্ছে কি? কেজি। এই কেজি লিখে দিবা তোমরা, কিন্তু এককটা লিখে দিবে এখানে, যেহেতু জনসংখ্যাটা কেজিতে দেওয়া আছে। ওজন কেজি থাকলে কেজিতে লিখবো আমরা। যদি জনসংখ্যা কোনো কিছু অন্য কিছু উপত্য থাকে, এত জন, 5 জন, 10 জন, জন লিখবো আমরা। তাহলে কত? 62.8 কেজি। এটা আমরা পেলাম কি? প্রচুরক। এই নিয়মে প্রত্যেকটা প্রচুরক তোমরা পারবা, স্পেশাল কোনো তোমার প্রচুরক নাই এখানে, সবগুলো কিন্তু সেম। এরপর আমরা মধ্যকে চলে, এরপর কি যাব? মধ্যক বের করব। মধ্যকের সূত্রটা প্রথমে দেখো, সূত্র দেখবো, সূত্রের মধ্যে কি কি আছে, এই ডেটাগুলো আমরা পারি কিনা, যে চলকগুলো আছে সেই চলকগুলো ভ্যালু আমরা বুঝি কিনা, তাহলে আমরা ইজি করে পারবো। মধ্যকের মধ্যে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। FC তোমাদের বই এটা FC আছে, এটা FM আছে, ছোট হাতের FM, এটা হচ্ছে বড় হাতের FC। তাহলে এখানে L কি, n/2 কি, মাইনাস FC কি, H/FM কি, H কি, FM কি, সবগুলো জানলাম আমরা পেয়ে যাবো। আমরা আগেই জানি L এর ভ্যালু, Lটা কি, H টা কি সেটা জানি। H অলওয়েজ সেম, H এর কোনো পরিবর্তন নাই। তাহলে H কি? শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে H এর মান আমরা জানি কত? 5। H এর মান কত? 5। এখন F কি? n/2 তো আমরা জানি, n এর মান কি? n মানে হচ্ছে যে সামেশন অফ fi, অর্থাৎ মোট গণসংখ্যা। সামেশন অফ fi মানে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা কত আমাদের এখানে? 60। মোট গণসংখ্যা কত? 60। তাহলে f এর মান আমরা, সরি n/2 এর মানও জানি, দেন 60 হলে n/2 সমান কত? n/2 ইজ ইকুয়াল টু 30। তাহলে n/2 ও আমরা পেলাম, n/2 ইকুয়াল টু 30। এখন আমরা খুব ইজি করে কিন্তু মানগুলো বসাই দিতে পারবো, খুব ইজি করে মানগুলো বসাই দিতে পারবো। তাহলে দেখো, তারপর f এর মান কি, fc কি, fm কি, fc কত, fc দেখো। এখন আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আগে আমরা যখন প্রচুরক বের করছিলাম সেখানে কিন্তু আমার কোনো সারণী অ্যাড করতে হয়নি, এটার মধ্যে একটা সারণী অ্যাড করতে হবে। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এই দুইটা দেওয়া ছিল, এই দুইটার সাথে আমাদের ক্রমজয়িত গণসংখ্যা যোগ করতে হবে, CF যোগ করতে হবে, ক্রমজয়িত গণসংখ্যা যোগ করতে হবে। ক্রমজয়িত গণসংখ্যা সবাই জানো আশা করি, তবু আমি একটু দেখা দিচ্ছি, তোমরা এত দামি স্টুডেন্ট যে এটাও জানো না।
তোমরা অবশ্যই এটা জানো। দেখো প্রথমে কত, এটা গণসংখ্যা কত 8 না, এটা সোজা সোজা আমরা বসাই দিব 8, এটা সোজা সোজা 8 বসাই দিব। এইটার সাথে এটা যোগ করব কত, সরি 4, এটা কত 4, 4 এর সাথে এই যে এটা যোগ করব, এই 4 এর সাথে এটা যোগ করব, 4 আর 8 কত 12, এই 12টাই বরাবর লিখবো। এই 12 এর সাথে এই 10 যোগ করব, বুঝতে পারতেছি তো, 10 যোগ করে 22 বুঝে বসাই দিব এখানে। তাহলে 12 10 22, এই 22 এর সাথে আবার 20 যোগ করব 42, 42 বসাই দিব। 42 এর সাথে 12 যোগ করব 54, 54 এর সাথে 6 যোগ করব 60। বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আশা করি, বুঝছি, অবশ্যই বুঝছি এটা আমরা। তাহলে 60, এই 60টা হচ্ছে আমাদের কি, এই 60টা কিন্তু আমাদের কি মোট গণসংখ্যা। তাহলে এই 60টা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা, এখানে ক্রমযুক্ত গণসংখ্যা, এগুলো সবগুলো কি সংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে এফসি আমি কি বলতেছি, এফসি এখনো বলিনি আমি। এফসি হচ্ছে যে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী কোনটা সেটা কিভাবে বের করবো আমরা? প্রচুর শ্রেণীর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে গণসংখ্যা বেশি সেটা কিন্তু সবসময় হয় না মধ্যক শ্রেণী, মাইন্ড ইট। অবশ্যই সেটা তোমরা ভুল করে আসবে না হলে। এটা তুমি কিভাবে বের করবে? সবাই কিন্তু এটা বেশিরভাগ কিন্তু তোমরা ভুল শিখছো, যে মধ্যক শ্রেণী হচ্ছে যে কোথায়, যেটার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা সেটা। এটা যদি করো তাহলে অবশ্যই তুমি ভুল করে আসবা। আর ভুল করলে স্যারে তোমাদেরকে কি দিবে, ভুল করলে কি দিবে, আন্ডা দিবে। তাহলে কি করতে হবে আমাদের? মধ্যক শ্রেণী কোনটা হবে? আমরা প্রথমে মোট গণসংখ্যা কত 60, এই 60 কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয় 30। এই 30টা কোন শ্রেণীতে বসছে দেখতে হবে, প্রথম কোন শ্রেণীতে বসছে দেখতে হবে। তাহলে 45 থেকে 49, 4, 4 আর 8 12, 12 আর 8, সরি এদিকে গুনি, এদিকে গুনলে আমাদের সুবিধা হয়। তাহলে কোথায় এতটুকু পর্যন্ত আছে 22, এতটুকু পর্যন্ত কি 55 থেকে 59 পর্যন্ত 22। তাহলে 30টা কোথায়, 22 এর পরে, 22 এর পরে এখানে পর্যন্ত আছে 44, সরি 42, 22 থেকে 42। তাহলে 42 এর মধ্যে আছে না 30টা, দেখো তো এখানে আছে 22 পর্যন্ত আর এখানে আছে 42 পর্যন্ত। তো 30 এটা কোন ঘরে আছে, এই শ্রেণীতে আছে। 30টা কোন শ্রেণীতে আছে, 60 থেকে 64 এই শ্রেণীতে। তো এই শ্রেণীর গণসংখ্যা কত 20, এই শ্রেণীর গণসংখ্যা কত 20, এই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত 42। তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এটা 60 থেকে 64। মধ্যক শ্রেণী কি বলছি, ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। সো আমরা এখন বসাইতে পারি মানটা, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু পরে তোমরা একটু আস্তে আস্তে বুঝো, আমি আস্তে আস্তে বলছি, ডিরেক্ট করে দিলে কিন্তু অনেকেই বুঝবে না, সেজন্য আমি জাস্ট বুঝাই করাচ্ছি। যারা একদম পড়ো না তারাও যেন বুঝো, আর যারা বুঝছো তারা একটু টেনে টেনে যাবা, সমস্যা নাই, তারা যতটুকু পর্যন্ত ততটুকু দেখবা। এল এর মান কত 60। তাহলে মধ্যক শ্রেণী আমরা পাইছি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, আর প্রচুরক সময় প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 60। 60 এর সাথে যোগ n/2 কত 30 মাইনাস এফসি কত, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা এই যে 42, মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা, এটা আগের শ্রেণী কোনটা, এটা। তাহলে মধ্যক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা ইয়ার মান কি পাচ্ছি, এফসি এর মান 22, এফসি এর মান 22 ইনটু এইচ বাই এফএম। এইচ এর মান আমরা জানি, এইচ এর মান হচ্ছে কত 5, এখানে বের হয়েছে, এটা অন্য কিছু বের হতে পারে, 5 না বের হয় অন্য কিছু বের হতে পারে। এফএম এর মান কত, এটা একদম সহজ, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা, এখানে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে যে কত, এটা 60 থেকে 64, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 20। সো আমরা এখানে 20 বসাই দিব। এখন আমাদের হিসাবটা খুব ইজিলি হয়ে যাবে, 60 প্লাস 30 থেকে 22 গেলে কত 8, আর এখানে আছে 20 আর উপরে আছে 5, কাটাকাটি করলে 4 5 20, 4 দুগুণে 8। তাহলে আমাদের 60 যোগ 2 সমান সমান 62, আমাদের 62 কেজি। আমাদের মধ্যে কি আছে, মধ্যক কত আছে 62 কেজি। খুব সহজে এটা তোমরা বের করতে পারবে, আশা করি সবাই এটা বুঝছো, সবাই এটা বুঝছো। তোমরা যদি এই যে সৃজনশীল বুঝতে পারো, তোমাদেরকে আমার এসকিউ এবং এসকিউ এবং এমসিকিউ শিখে বোঝাতে ইজি হবে। সো আমি এসকিউটা আগে ধরছি, এসকিউটা ভালো করে বোঝাচ্ছি আগে। দেখো এরপরের প্রশ্নটা কি, এরপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মোস্ট ইম্পর্টেন্ট। এটা বললাম আসবেই আসবে পরীক্ষাতে, সব বোর্ডে আসবে, সব বোর্ডে আসবে, সব বোর্ডে। একদম বাংলাদেশের যতগুলো বোর্ড আছে, যতগুলো বোর্ড, মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, স্কুলের যে বোর্ড, এসএসসি বোর্ড, সবগুলোতে আসবে। সব বোর্ডের মধ্যে কি আসবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসবেই আসবে। সো দেখো এখানে কি আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আছে, আমাদেরকে বের করতে হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য আমাদের 5টা কলাম করতে হবে। কয়টা কলাম, 5টা কলাম। আর রো কয়টা করতে হবে, রো নির্ভর করবে তোমার উপাত্ত কয়টা দেওয়া আছে সেটার উপরে, রো নির্ভর করবে কয়টার উপরে, শ্রেণীব্যাপ্তি কয়টা দেওয়া আছে সেটার উপরে নির্ভর করবে, সেটা তোমরা অবশ্যই জানো। তোমার কয়টা বের করবে, এখানে যতটা দেওয়া থাকবে তার সাথে 2টা বাড়তি,
কয়টা বাড়তি? দুইটা বাড়তি। একটা হচ্ছে উপরে হেডিং লেখার জন্য, আর একটা হচ্ছে নিচে সামেশন লেখার জন্য। আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম হয় না তোমাদের। তাহলে আমরা কি কি অ্যাড করবো এখানে? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, তারপর দাব বিচ্যুতি, এফআই ইউআই, সামেশন অফ এফআই ইউআই, দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা, দাব বিচ্যুতি গুণ গণসংখ্যা। কিভাবে বের করবো দেখো, এই দুটো তো আমাদের দেওয়া আছে, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণী মধ্যবিন্দুটা কিভাবে বের করবো? এই দুটো যোগ করব, 45 আর 49 যোগ করে কত হবে? যেটা হবে তাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু। এটা কি? শ্রেণীর মধ্যমান অথবা শ্রেণী মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কত এখানে? 47। এখন আমি কি সবগুলো এভাবে বের করব? সবগুলো আমাদের বের করার প্রয়োজন নাই। যদি আমার এখানে সবগুলো বের করার প্রয়োজন নাই, যেটাতে গণসংখ্যা যেখানে আনুমানিক গড় আছে সেটাই কি এখানে কি হবে? মধ্যক শ্রেণী আনুমানিক গড় যেটা হবে সেটাই আমাদের কি হবে? বের করলে হবে, যে মধ্যমান সেটা বের করলেই হবে। তাহলে আমরা সবগুলো কেন বের করতেছি? জাস্ট সিম্পল বের করতে হয়, এই জন্য বের করতেছি। এটা কোনো কাজ নাই, বের করতে কত করে আসছে। তোমাদের আবার মনে একটু খুচুর মুচুর থেকে যাবে, কেন বের করিনি। তোমাদেরকে এটা বের করলেই কিন্তু হয়ে যেত। এরপরে এটা যেটা বের করছি, এরপর আমরা দেখবো শ্রেণী ব্যবধান কত? 45 থেকে 49 শ্রেণী ব্যবধান 5। এই 5 যোগ করবো, 47, 52, 52, 5, 57, 57, 5, 62, এভাবে করে সবগুলো যোগ করে যাব। যোগ করলে আমাদের কাজ শেষ। এখন দেখবো আমরা কোনটাতে। এই ক্ষেত্রে আমরা যেটার মধ্যে এটা দুইভাবে তোমরা ইয়া করতে পারো। যেহেতু এটা মোটামুটি মাঝামাঝি অবস্থানে আছে, সেহেতু সবচেয়ে গণসংখ্যা যেটা বেশি সেটাকে আমরা আনুমানিক গড় সেই শ্রেণীতে ধরে নিব। আর যদি এভাবে না হয়, তোমরা আবার সেই মধ্যমানের মতো করে বের করবা। কোথায়? মধ্যমানের মতো। প্রচুরক যেভাবে বের করছি সেভাবে না, মধ্যমান কিভাবে বের করছিলাম আমরা? 30কে মোট গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ করে গড় যেখানে অবস্থিত, মধ্যমান যেখানে অবস্থিত, সেটার সেই শ্রেণীতে আমরা কি ধরে নিব এখানে। তাহলে সেই শ্রেণী কোনটা এখানে? সেই শ্রেণী কোনটা? 60 থেকে 64। 60 থেকে 64তে কত আছে? গণসংখ্যা 20। এই যে এই বরাবর যেটা থাকবে, এটার এই যে 62 মধ্যমান যেটা, সেটাকে আমরা এ ধরে নিব। কি ধরে নিব? এ। সেটাকে আমরা ধরে নিব এ। এটা আমরা যদি এখানে দিছি এ, এটা কি? এর মান কত? 62। এখানে এর মান কত? 62। বুঝতে পারছি? সূত্রটা আমরা দেখি, কেন আমরা 62 লিখছি। সূত্র কি? x বার x, এটাকে আমরা সংকেত পদ্ধতি গড়কে আমরা বার x দিয়ে প্রকাশ করি। x = a প্লাস সামেশন fi ui ডিভাইড বাই সামেশন অফ fi। সামেশন অফ fi মানে কি? এটা তোমরা অনেকে বুঝবা না। সামেশন অফ fi মানে হচ্ছে n, তোমরা n বসালে হয়ে যাবে। সামেশন অফ fi ui ডিভাইড বাই n, fi ui ডিভাইড বাই n ইনটু h, সূত্র। এখন দেখো, তাহলে এখন এ দিব এখানে। এরপরে কি হবে? উপরের দিকে সবগুলো কি দেবো? -1 -2 -3 যতটুকু থাকে তত পর্যন্ত যাব। -1 -2 -3 -4 পর্যন্ত থাকলে -4 পর্যন্ত যাব। নিচের দিকে +1 +2 +3 এভাবে যাব, যতটুকু আছে ততটুকু যাব। এরপরে এই মনা এটা আর এটা গুণ করে দিব। কি করবো বাবুরা? এটা আর এটা গুণ করে দিব। গণসংখ্যার দাব বিচ্যুতি গুণ করে আমরা এখানে পাবো। যেমন উপরে সবগুলো মাইনাস হবে, যেগুলো মাইনাস আছে সবগুলোকে মাইনাস বসাই দিব। তাহলে 3 4 12, 8 2 16, 10 1 10, এটা 0। 0 এর সাথে কোনো সংখ্যা গুণ করলে 0। এরপর সবগুলো প্লাস, 12 1 12, 6 2 12। এরপর সবগুলো যোগ করব। তোমরা না পারলে ক্যালকুলেটর যোগ করবা। মাইনাস থাকলে মাইনাস গুলো বসাবা, প্লাস থাকলে প্লাস গুলো বসাবা, বসিয়ে যোগ করবা। যোগ করলে এখানে কি আসবে? -14। এটা হচ্ছে এখানে লিখবা সামেশন fi ui, সামেশন অফ fi ui। তাহলে সামেশন অফ fi ui কত? -14। এরপর তোমরা চলে আসবে এখানে বের করতে। কি করবা? এর ভ্যালু বসাই দিবে। এর মান কত? এর মান হচ্ছে যে আমাদের 62। এর মান কত? 62 প্লাস সামেশন অফ fi ui, সামেশন অফ fi ui, সামেশন fi ui এর মান কত? -14। তারপরে সামেশন অফ fi অথবা n এর মান কত? 60। h কত? 5। এরপরে যোগ বিয়োগ তোমরা অবশ্যই পারবা। অবশ্যই কি প্লাস মাইনাস এখানে মাইনাস বসাবা। তারপরে 5 12 60, 5 12 60। তাহলে 14 কে 12 দিয়ে ভাগ করলে 1 দশমিক কত আসবে? 2 5 1.5 আসতে পারে, মানে 14 দিকে 5, 1.5 আসতে পারে। ও এটা মাইনাস না, 1.17। 2 এটা 12, আচ্ছা 17 যেটা আসে তোমরা সেটা করবা। কেমন? ভাষা থেকে এটা বিয়োগ দিবা। তাহলে আমার এখানে করা আছে 60.83, 60.83 কেজি হবে। এটা কেমন হবে? কেজি। তাহলে আমরা বের করতে পারছি সংগীত পদ্ধতি গড়। এটা খুব ভালো করে দেখবা। এখন কথা হচ্ছে গড়গুলো করতে পারবা তো তোমরা? আশা করি পারবা। কি কি লিখবো? শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা,
তোমাদের সুবিধার্থে আমি সময়গুলো এক্সট্রা লস করছি, এক্সট্রা লস করে এগুলো আমার লিখতে হয়েছে। এখন তোমরা কেন কেন লিখছি, যেন তোমাদের ভিডিওর ডিউরেশনটা বড় না হয়। ভিডিওর ডিউরেশনটা বড় হলে তোমার দেখতে কষ্ট হবে, এগুলো আমি একটা একটা করে লিখবো, লিখে তোমাকে দেখাবো, তোমার সময় নষ্ট হবে। সো অল্প কথায় অল্প সময়ের মধ্যে যেন আমরা শেষ করতে পারি, সেটার জন্য কি আমি এগুলো লিখে রাখছি। তোমরা আশা করি এগুলো আঁকতে পারবা, না পারলে অবশ্যই অবশ্যই আমাকে বলবা। সংগীত পদ্ধতি গড় আমাদের শেষ। এরপর আসি আমরা গাণিতিক গড় নির্ণয়। সংগীত পদ্ধতির পরে কি গাণিতিক গড় নির্ণয়, মোস্ট ইম্পর্টেন্ট গাণিতিক গড়টা। এটা সংক্ষিপ্ত পদ্ধতি গড় কিন্তু সেম না। গাণিতিক গড়টা তুলনামূলকভাবে ইজি, কিন্তু ক্যালকুলেটর কাজ বেশি একটু, তুলনামূলকভাবে কি ইজি। সংক্ষিপ্ত পদ্ধতির গড়টা আমার তুলনামূলক ইজি লাগে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের জন্য গাণিতিক গড়টা ইজি। কেন সংক্ষিপ্ত পদ্ধতি ইজি লাগে, সেটার মধ্যে ক্যালকুলেশন কম, সংখ্যা ছোট, ভাগ করতে হয় কম, ক্যালকুলেটর ইউজ না করলেও চলে। এটার মধ্যে দেখো, এটাকে প্রত্যক্ষ পদ্ধতিও বলা হয়, ডিরেক্ট করা হয়, ডিরেক্ট গড় নির্ণয় করা এটা। এখন দেখো এটার মধ্যে কি শ্রেণী মধ্যবিন্দু দেওয়া আছে, সরি শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা কি বের করব, শ্রেণীর মধ্যবিন্দু, আর কোনো কাজই নেই, শ্রেণী মধ্যবিন্দুটা বের করলে আমাদের কাজ শেষ। দেখো শ্রেণী মধ্যবিন্দু বের করে এর আগেও শিখছিলাম আমরা, সো এটাকে আর নতুন করে দেখানোর কিছু নেই। এটা আর এটা গুণ করে এখানে বসাবো, জাস্ট xi fi, fi আর xi কি করব, গুণ করে করে এখানে বসাবো। তারপরে এখানে লিখবো আমরা সামেশন অফ fi xi, এটা গুণ করে এখানে সবগুলো কি সামেশন মানে কি সবাই জানি আমরা, যোগ করবো। এই সবগুলো কি করব, যোগ করব, যোগ করে এখানে বসাবো। মধ্যবিন্দু বের করা জানি, গণসংখ্যা বের করে জানি। আমি আবার বলতেছি, এটা আর এটা গুণ করব, গুণ করে এখানে বসাবো। এটা আর এটা গুণ করব, গুণ করে এখানে বসাবো। এটা গুণ করব, গুণ করে বসাবো। এটা গুণ করে, ও সবগুলো গুণ করে করে এখানে বসাবো। এরপরে খুব ইজিলি আমরা এটা বের করে ফেলতে পারবো। কিভাবে, সূত্রটার দিকে তাকাও, খুব সহজ একটা সূত্র, 12x = summation of fi xi divided by n। কোনো ঝামেলা নেই, দেখো তো কোনো ঝামেলা আছে কিনা, জাস্ট গুণ করে এরপর যোগ করে এটা বসা দিবা, 3650 ডিভাইড বাই n এর মান 60। আমাদের কাজ শেষ, 60.83। আগে যেটা ছিল সেটাই আসবে। সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং গাণিতিক গড় দুইটার মানই সেম আসবে, দুইটার মান ব্যবধান আসবে না। আশা করি গাণিতিক গড়ও আমরা বুঝে ফেলতে পারছি। এরপরে আমাদের যে চার্টগুলা, যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ। এরপর আমাদের অঙ্কন, অজীব রেখা। এরপর আমাদের কি কি আছে, এরপর আমাদের আছে আয়তলেখ, গণসংখ্যা, অজীব রেখা। এই তিনটা, আয়তলেখ, গণসংখ্যা, অজীব রেখা। এই তিনটা বুঝার পরে আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে, প্র্যাকটিস প্রশ্নগুলো দিব, সেগুলো করতে পারলে তোমরা অবশ্যই এটার মধ্যে যতগুলো সিকিউ আছে সব সিকিউ পারবা। এবার আরেকটা টাইপের তোমাদের সিকিউ আছে, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকলে। অবিন্যস্ত উপাত্ত কিভাবে সবচেয়ে সহজে করা যায় সেটা আমি দেখাবো তোমাদের, একটু ধৈর্য ধরো। এখন দেখো অজীব রেখা আঁকার জন্য আমাদের কি কি লাগবে। অজীব রেখা আঁকার জন্য আমাদের জাস্ট এখানে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা লিখলে হবে। তবে আমি এখানে আরেকটা জিনিস লিখে রাখছি, শ্রেণীর উর্ধ্বসীমা। শ্রেণীর উর্ধ্বসীমাটা তোমরা বের না করলেও হবে, এখান থেকে লিখে দিতে পারবা ডিরেক্ট। যদি বের করো তাহলে এটা সুন্দর, জাস্ট অ্যামাজিং, জাস্ট বিউটিফুল। এটা কি হবে, এটা অনেক সুন্দর হবে। আর না করলেও কোনো প্রবলেম নেই, সেখান থেকে ডিরেক্ট তুমি বসাই দিতে পারবা। তবে শ্রেণীর উর্ধ্বসীমা আমাদের লাগবে, শ্রেণীর উর্ধ্বসীমা আমাদের লাগবে। উর্ধ্বসীমা দিয়ে করা হয়, মধ্যবিন্দু দিয়ে করা হয়, তুমি উর্ধ্বসীমা দিয়ে করতে পারো, মধ্যবিন্দু দিয়ে করতে পারো, নো প্রবলেম এটাতে। তো অজীব রেখা, এরপরে অজীব রেখা আমরা কিভাবে করব দেখো। তাহলে গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এখন এটা আঁকি কিভাবে অজীব রেখাটা, খুব সহজ। জাস্ট এদিকে তুমি কি যাবা, শূন্য থেকে তোমার প্রথমে কত আছে, শ্রেণীর উর্ধ্বসীমা 49, এই 49 এটা বসাবো, শূন্য থেকে 49 বসাবো। 49 বসানোর পরে সেম ভাবে আমি সবগুলো এভাবে বসা যাবো 74 পর্যন্ত। এই যে 74 পর্যন্ত আমরা বসালাম। এরপরে এদিকে কি করব আমরা, এদিকে গণসংখ্যা বসাবো। এদিকে কি বসাবো, গণসংখ্যা। এদিকে কি, গণসংখ্যা। কোন গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। কোন গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এই যে ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা বসাবো। সেটা বসানোর জন্য আমরা দেখবো সর্বোচ্চ মান কত, এখানে 60 আছে। সো আমরা 60 পর্যন্ত উঠলেই হয়ে যাবে, অথবা 70 পর্যন্ত আমরা উঠলেও কোনো প্রবলেম নাই, অ্যাটলিস্ট 60 পর্যন্ত উঠতে হবে। এটা কিভাবে ভাগ করবো, 10 20 30 40 50 60 70 এভাবে করে ভাগ করবো। এবং ব্যাখ্যাটা তোমরা কিভাবে, ব্যাখ্যাটা কিভাবে দিবে সেটাও বুঝে দিচ্ছে তোমাদেরকে আমি, একটু অপেক্ষা করো। তাহলে 10 20 30 40 50 60 করে আমরা ভাগ করলাম। ভাগ করার পরে কি করবা তোমরা, ভাগ করার পরে এখানে দেখো প্রথম এটার মধ্যে ক্রমযুক্ত গণসংখ্যা কত, 4। এখানে আসবো আমরা, এই যে এখানে আসলে 4 ঘর উঠবো। এখন 4 ঘর যে উঠবো, এই যে এখানে এদিকে এই রেখা বরাবর উঠলে হবে, অথবা মধ্যবিন্দু বরাবর উঠলে হবে,
ঠিক আছে, এই যে ঘরের মাঝখান বরাবর অথবা রেখা বরাবর উঠলে আমাদের কোনো প্রবলেম নাই। আমরা চেষ্টা করবো রেখা বরাবর উঠতে। রেখা বরাবর যদি মধ্যবিন্দু ধরি তাহলে মধ্যবিন্দু বরাবর উঠবো, আর যদি উর্ধ্বসীমা ধরি তাহলে উর্ধ্বসীমা বরাবর উঠবো। তাহলে এখান পর্যন্ত উঠলাম আমরা, কত 4 পর্যন্ত। এতটুকু যে 4 পর্যন্ত উঠলাম কেন? আমাদের গ্রাফ পেপারের মধ্যে ঘরগুলো কতটুকু থাকে? ঘরগুলো কি থাকে আমাদের গ্রাফ পেপারে? ঘরগুলো থাকে কত, 10 ঘর করে বা 5 ঘর করে, যেখানে ক্ষুদ্রতম 10 ঘর থাকে অথবা ক্ষুদ্রতম 5 ঘর থাকে। তোমাদের বেশিরভাগ সময় ক্ষুদ্রতম 10 ঘরের তোমাদের বোর্ড পরীক্ষাগুলো ক্ষুদ্রতম 10 ঘরের যে গ্রাফগুলো আছে সেগুলো দেওয়া হবে। সেগুলোর মধ্যে তোমরা কিভাবে করবা? তোমরা প্রথমে এখানে নিচে কিন্তু লেখাগুলো লিখতে হবে, অথবা তুমি কি করতে হবে, আঁকার পরে তুমি কোনটা সুবিধা হয় সেভাবে আঁকবা। আঁকার পরে তুমি কি ওখানে ব্যাখ্যাগুলো দিবা, কোনটাকে কত ঘর ধরছো, কোনটাকে কত ঘর ধরবা, সেটা টিক্সটা কি। টিক্সটা হচ্ছে তুমি মানগুলো দেখবা, মানগুলোর কতটুকু, যেমন 4, 12, 22 এভাবে করে আছে, 60 পর্যন্ত আছে। তো 60 পর্যন্ত মানে তোমার 6টা ঘর লাগবে। সো তুমি ক্ষুদ্রতম 1 ঘরকে 1 ধরবা, কি ধরবা, ক্ষুদ্রতম 1 ঘরকে 1 ধরবা। আর এদিকে হচ্ছে ক্ষুদ্রতম 5 ঘরকে 1 ধরবো, ঠিক আছে, অথবা ক্ষুদ্রতম 10 ঘরকে একটা ধরবো, ঠিক আছে। ক্ষুদ্রতম 10 ঘরকে একটা একটা ধরে আমাদের যেহেতু 1, 2, 3, 4, 5, 6টা আছে, 6টা পর্যন্ত আমরা যেতে অবশ্যই পারবো। 1, 2, 3, 4, 5, 6 ক্ষুদ্রতম 10 ঘরকে 1 একক ধরে, আর এদিকে কি করব, ক্ষুদ্রতম 1 ঘরকে 1 একক ধরবো। কোন দিকে? x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 10 ঘরকে 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করা হলো। এতটুকু ব্যাখ্যা করলে আমাদের হয়ে যাবে, এতটুকু ব্যাখ্যা করলে হয়ে যাবে। তারপর এখানে দিব বিন্দুটা, ঠিক আছে। তো 54তে এসে দেখবো কত, 12 করে উঠবো। এই যে সোজা 54 বরাবর এসে এই যে দাগগুলো থাকবে তোমাদের গ্রাফে, এই গ্রাফ বরাবর কত, 10 ঘর, 10 ঘরের পরে ছোট ক্ষুদ্রতম 2 ঘর উঠবো, 2 ঘর 12, বুঝতে পারছি। এরপর এটাতে আসবো, এটাতে এসে কত, 22, 22-এর জন্য 10, 20, তারপর ক্ষুদ্রতম 2 ঘর উঠবো, শেষ। তারপর এটাতে 42, তাহলে 4 ঘর উঠবো, 1, 2, 3, 4, 4 ঘর উঠার পরে কত, আর 2 ঘর, 42। তারপর আছে 54 হলে 5 ঘর উঠবো প্রথমে, 1, 2, 3, 4, 5, তারপর আরো 4 ঘর উঠবো, ঠিক আছে, ক্ষুদ্রতম 4 ঘর। এরপরে 60, 6 ঘর উঠে গেলে আমাদের শেষ। এরপরে এগুলাকে জাস্ট এই যেভাবে মিলে দিব, স্কেল দিয়ে টানি মিলালেও হবে, স্কেল দিয়ে না টেনে তোমরা হাতে জাস্ট রাউন্ড করে মিলানোর চেষ্টা করবা, বুঝতে পারছি, কার্ভ আকৃতির, তাহলে এটা সুন্দর হবে। তাহলে অজীব রেখা আমরা বুঝলাম, অজীব রেখা সম্পর্কে আমাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না। এরপর আমরা চলে যাব কিসে, গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজটা কিভাবে করবে দেখো। গণসংখ্যা বহুভুজ একদম সহজ, কোনো প্যারা নিতে হবে না তোমাদের। সেটার জন্য কোন শ্রেণীর সেম ভাবে সেম প্রশ্ন থেকে আমরা সবগুলো সলভ করতেছি। গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের কোনো এক্সট্রা ঘর আঁকতে হচ্ছে কিনা, হচ্ছে। একটা মধ্যবিন্দু লাগবে আমাদের, কি লাগবে, মধ্যবিন্দু। গণসংখ্যা বহুভুজ থেকে কি লাগবে, মধ্যবিন্দু। সেটা থেকে আমরা কিন্তু আবার প্রচুরকে বের করতে পারি। আচ্ছা, লাগতেছে না আমাদের প্রচুরটা, মধ্যবিন্দু বের করব, ঠিক আছে। মধ্যবিন্দুগুলা বের করব। এখানে এই কাল্পনিক, এটা তোমাদের বের না করলেও চলবে। 77, এখানে আগে 42, সেটা বের না করলেও চলবে। এরপরে তোমরা কাজটা করবা কি, একদম সহজ। সেম ভাবে তোমরা এখানে x অক্ষ এবং y অক্ষ বরাবর নিয়ে আসবা। কি লিখবা, x অক্ষ বরাবর সেম আমরা প্রতি 10 ঘরকে 1 একক ধরে, কয় ঘর, প্রতি 10 ঘরকে 1 একক, এবং কি এদিকে আমরা প্রতি 10 ঘরকে 1 একক, এবং এদিকে কি করব, x অক্ষ বরাবর y অক্ষ বরাবর প্রতি, এখানেও কি করব, 1 ঘরকে, কাকে, কয় ঘরকে, 1 ঘরকে 1 একক ধরবা, কয় ঘরকে, 1 ঘরকে 1 একক ধরে তুমি গণসংখ্যা বহুভুজ আঁকবা। এবং প্রথমে তোমাদের 42 তো নাই, 42 নেই, আমাদের আছে 47, এই 47 বরাবর আসবো, আছে 4, এই 4 পর্যন্ত উঠবো, এখানে বিন্দু দিব, ঠিক আছে। তারপরে 52, আমাদের কি মধ্যমান 52 বরাবর এসে কত আছে, 8 ঘর উঠে এখানে বিন্দু দিব, এরপরে বিন্দু দিব, সবগুলা দেখে দেখে আমরা বিন্দুগুলো দিয়ে দিব, ঘর দেখে দেখে, এর আগে বিন্দু দেওয়া আমরা শিখছিলাম। এরপরে যে কাজটা করব আমরা, এরপর এটা কিন্তু ভাঙা অংশ, এটা কি অংশ, এটা কিন্তু কি অংশ, ভাঙা অংশ, এটাও কি অংশ, ভাঙা অংশ, বুঝতে পারছি। এটাকে তোমরা এই যে এইখানে মিলাবা, ওইদিকে মিলানোর কোনো প্রয়োজন নাই, এদিকে আমরা মিলাবো না। তাহলে মিলাবো আমরা কোনটা, এটা, ঠিক আছে, আমরা এদিকে মিলাবো না, এটা মিস্টেক, আমরা এদিকে যাব না, ঠিক আছে। এটা হচ্ছে ভাঙা অংশ, এদিকে কিছু নাই এতটুকু পর্যন্ত। এটাই আমাদের কি,
আয়ত লেখো। তোমরা কিন্তু এখান পর্যন্ত করবা, এদিকে যাবা না, এতটুক পর্যন্ত, কিন্তু এতটুক পর্যন্ত, ঠিক আছে? তাহলে গণসংখ্যা বহুভুজ পারবো, আশা করি অবশ্যই গণসংখ্যা বহুভুজ তোমরা পারবা এটা থেকে। এরপরে আয়ত লেখো, লাস্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই, সব বোর্ডে আসবে পরীক্ষায়, সব বোর্ডে আসবে এটা। আয়ত লেখো, আয়ত লেখো একদম সহজ, এটা তোমরা 6 থেকে পড়ে আসছো, 6, 7, 8, 9, এখন পরীক্ষার্থী 10, 10 এর পরে এখন পরীক্ষার্থী তোমরা। এর আগে 5ও এটা ছোটখাটো ভাবে শেখানো হতো, তবে এটা 6 থেকে খুব ভালো করে শেখানো হয়। এটা তোমাদের কারো ভুল হওয়ার কোনো কথা না, আর ভুল করবা না, আর ভুল করলে থাপড়ে কান ফাটাই ফেলতে হবে তোমাদের। দেখো কি করতে হবে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। এরপর এখানে কি করবা, এখানে আমাদের এক্সট্রা কি লাগবে, হ্যাঁ এখানে একটা লিখে লিখলাম, দেখো প্রকৃত শ্রেণীসীমা, প্রকৃত শ্রেণীসীমা, এটা হচ্ছে তোমাদের বইয়ের পাঠে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যেটা বিচ্ছিন্ন নয়, কোনো ফাঁকা অংশ থাকবে না মাঝখানে, মাঝখানে কি থাকবে না, কোনো ফাঁকা অংশ থাকবে না। সেটা করার জন্য আমাদের কি করতে হয়, 4.5 করে বাড়ায় নিতে হয়, 4.5 করে কি বাড়ায় নিতে হয়। এদিকে প্রথমটা থেকে কমায় নিব, এই প্রথমটা থেকে কমায় নিব, আর প্রত্যেকটা থেকে কি করবো 4.5 করে, সরি 0.5 করে বাড়াই দিব, 0.5 করে বাড়াই দিব, প্রথমটা থেকে 0.5 কমায় নিব, আর সবগুলো থেকে 0.5 বাড়াই দিয়ে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করব। এরপর যে কাজটা আমরা করব এখানে, সেটা হচ্ছে যে এখান থেকে প্রথম 44.5 থেকে এখানে লিখব, এদিকে এখান থেকে শ্রেণীসীমাগুলো লিখবো, লিখে আমরা যাব এদিকে কোন দিকে, এক ছক্কা বরাবর শ্রেণীসীমাগুলো একদম লাস্ট 74.5 পর্যন্ত লিখবো। এদিকে সেম ভাবে 5, 10, 15, 20 এখানেও আমরা লেখাটা লিখবো, প্রতি এখানে এক ছক্ক বরাবর প্রতি এক গড়কে এক একক, প্রতি 5 গড়কে 10 গড়কে এক একক, এবং অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম এক গড়কে এক একক করে ধরে ওটাকে বৃহত্তম গড়কে এক একক। এরপর তোমরা কি করবা, এটা আসলে আঁকার রুলসটা কি খুব ভালো করে বুঝো। প্রথমে তোমরা এই বিন্দুতে আসবা, বাম পাশের বিন্দুতে আসবা, কোন পাশের বিন্দুতে, বাম পাশের বিন্দু। এটাতে ভুল করার সম্ভাবনা অনেকের বেশি থাকে, এটাতে অনেকে কিন্তু ভুল করো, কিভাবে এটা কেমনে হয়, কিভাবে হয়, এটার মধ্যে মিস্টেকটা তোমাদের হয়ে যায়। বাম পাশে একদম 40.5, 40.5 এখানে তোমাদের 0 থেকে 40.5 পর্যন্ত এটা ভাঙা অংশ থাকবে, 0 থেকে 40.5 পর্যন্ত কি এতটুকু পর্যন্ত আমাদের কিছু নাই, খালি খালি বোঝাচ্ছে এখানে ভাঙাচোরা অংশ, এটা কাট আউট। তাহলে বা কাট আপ এটা করে দিলে তাহলে 40.5 এখানে কি করবো আমরা, কত পর্যন্ত আছে 4 পর্যন্ত, এখানে আমরা বিন্দু দিব, বুঝলাম, অবশ্য বুঝলাম। তারপর এটা নিম্ন সীমাতে যাব, এটা কত আছে 8 পর্যন্ত, 8 এখানে বিন্দু দিলাম, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, এরপর একটা বিন্দু দিব, সবগুলোর সরি সবগুলো আগে দিব, সবগুলো কোথায় দিব আগে, এখানে বিন্দু দিব, এরপর এটা বিন্দু দিব। এরপর একদম সহজ, দেখো এটা সমান্তরালে টানবো, প্রথমে রেখাগুলো আমরা টেনে দিব, এখান থেকে এই দাগটা টেনবো, এই দাগটা টেনে দিব, এই দাগটা টেনে দিব, এই এখান থেকে না এই দাগটা টেনে দিব, এরপর এই দাগটা টেনে দিব, তারপরে এই দাগটা টেনে দিব, বুঝতে পারছি? এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব, এটা মিলাই দিব। এখন দেখতেছি এটা কি বড়, তাহলে এটা মিলাই দেবো, শেষ। খুব সহজ করে আমরা মিলাই দেবো এটা, বুঝতে পারছি? এরপর তোমরা কি করবে, এগুলোকে কালার করবে এভাবে, ঠিক আছে? এখানে তো আমি কালার করলাম, কালার দেওয়া আছে, কিন্তু তোমাদের তো সাদা সাদা থাকবে এক কালার, তোমরা এগুলাকে এভাবে করে কালার করবে, স্কেল বসাই এনে এক টান এক লাইনে কালার করে দিবা, ঠিক আছে? একদম এখান থেকে এইভাবে, ঠিক আছে? অথবা একটা একটা করলেও তোমাদের কোনো প্রবলেম হবে না, এভাবে করবা। তাহলে আমরা আয়তলেখ বুঝলাম, আর কোনো প্রবলেম আমাদের থাকবে না এটাতে। এরপর দেখো তোমরা এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে কিন্তু আমরা সবগুলা কি কি করলাম সেটা দেখানো হলো। এরপরে এই প্রশ্নগুলা দেখো, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি 7টা প্রশ্ন বা 6টা প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবা, প্র্যাকটিস করবা। সো এই 6টা প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পারবা। দেখো এখানে নিচের প্রশ্নগুলো উত্তর কি বলছে, প্রথম উত্তরতে সংখ্যা পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করো।
সংগঠিত পদ্ধতিতে গড় নির্ণয় হবে, গাণিতিক গড় বলতে হবে। সংগঠিত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রত্যুত্তর পদ্ধতি থেকে এরপরে কি করবা, অজীব রেখা আঁকবা। এরপর কি করবা, গাণিতিক গণ তো শেষ ক নম্বরে, এরপর খ নম্বরে, এরপর গ নম্বরে অজীব রেখা অঙ্কন করবা। একটা সৃজনশীল তোমাদের হয়ে যাবে। এরপরে কি বললো, আরেকটা সৃজনশীল এখান থেকে কিন্তু তোমরা বের করবা কোনটা কি, কোনটা 25, এটা প্রচুর শ্রেণী আমাদের বের হয়ে যাবে। তারপরে দেখো 1 2 3 4 5 6, যাই হোক এগুলো পারবা। স্বাভাবিক সংগঠিত পদ্ধতিতে গড় সবগুলোতে কি আছে, সংগঠিত পদ্ধতিতে গড় আছে। তারপরে আবার অজীব রেখা, ঠিক আছে, এবং বহুভুজ আঁকো। অজীব রেখা হোক, গণসংখ্যা, বহুভুজ আঁকো, দুইটা নির্ণয় করতে বলছে এখানে। এরপরে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে এখন আমি করাই নাই। এই টাইপের প্রশ্ন এখন তোমাদেরকে করাবো, খুব সহজে কিভাবে তোমরা করবা সেই নিয়মটাই তোমাদেরকে এখন দেখাবো। ম্যাজিক্যাল নিয়ম। তোমাদের এই টাইপের প্রশ্ন দেখলে একটু ভয় লাগে, করতে একটু সময় লাগে, সারণী করতে তোমাদের ঝামেলায় পড়তে হয়, প্রচুর সময় লাগে। সো প্রচুর সময় আর তোমাদের লাগবে না। দেখো কিভাবে আমি করাচ্ছি। এরপর এই প্রশ্নটা সলভ করবা, এটা সলভ করবা। যাদের এখান থেকে দেখতে সমস্যা হচ্ছে, পিডিএফ লাগবে, তারা অবশ্যই আমাকে জানাবা, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের। এই প্রশ্নের পিডিএফ দিয়ে দেবো, প্র্যাকটিস শিটটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবা। তাহলে এরপরে দেখো, এই প্রশ্নগুলো করার পরে আমি আরেকটা প্রশ্ন দিলাম, যেটা থেকে তুমি উত্তরগুলো কিভাবে করবা সেটা আমরা বের করব। এখানে বলছে, এখানে 3টা প্রশ্ন হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন। কোন বইয়ের? 2026 সালের নতুন যে বইটা আছে সেই বইয়ে এই প্রশ্নগুলো দেওয়া আছে। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে, কয়জনের? 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে, 50 জন শিক্ষার্থী। এই যে 50 জন থেকে তোমার বেছে নেওয়াটা খুব টাফ হয়ে যাবে। সো এটা কিভাবে খুব সহজে করা যায় সেটা আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? কোন নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? দেখো, এটা উত্তরটা খুব সহজ করে দিবা। প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? এটা কি? প্রদত্ত তথ্যটি অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত, রো এলিমেন্ট। এটা কি? রো এলিমেন্ট, রো ডাটা। এটা একটি কি? অবিচ্ছিন্ন পরিমাণগত তথ্য। এটা কি? অবিচ্ছিন্ন পরিমাণগত তথ্য। তাহলে এটা কি ছিল? একটা অবিচ্ছিন্ন বা অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত। এটা কি? প্রদত্ত তথ্যটি কি? অবিন্যস্ত বা কাঁচা উপাত্ত। কারণটা কি? নম্বরগুলো কোনো নির্দিষ্ট ক্রম ছাড়াই সংগ্রহিত, এটা কোনো সিরিয়াল মেনটেন নাই। এটা এই নম্বরগুলো কি নেই, আমাদের কোনো সিরিয়াল মেনটেন নাই, সিরিয়াল ছাড়াই আমাদের কি এই নম্বরগুলো দেওয়া আছে। সো এটা কি? আমাদের অবিন্যস্ত কাঁচা উপাত্ত। এটা কি নির্দেশ করে? গণসংখ্যা নির্বিশেষে সারণী একটি শ্রেণীতে গণসংখ্যা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত মোট উপাত্তের সংখ্যা নির্দেশ করে। ওই শ্রেণীতে মোট উপাত্তের সংখ্যা নির্দেশ, অর্থাৎ কোন শ্রেণীর গণসংখ্যা বলতে বোঝায় ও নির্দিষ্ট শ্রেণী সীমার মধ্যে কতটি মান পড়ছে তা গণনা। কিন্তু এটার মধ্যে কিন্তু কি নেই, সেই শ্রেণীসীমা নাই। এই যে যেমন 70 থেকে 89 এর গণসংখ্যা 12 মানে 50টি নম্বরের মধ্যে 12টি নম্বর 70 থেকে 69 এর মধ্যে পড়েছে। এটা একটা আমরা যখন বিন্যস্ত করব তখন এটা পাবো। তাহলে তথ্যের ধরন অবিন্যস্ত কাঁচা উপাত্ত, ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা। গণসংখ্যা মানে কি বোঝায়? ওই শ্রেণীর উপাত্ত সংখ্যা। এরপরে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল কি, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি আমরা কোথায় পাবো? আমরা দেখবো উপযুক্ত কত, 5 7 যে কোনো একটা নিয়ে আমরা করতে হবে এটা। আর সেটা কিভাবে করবো আসো দেখি। শ্রেণী ব্যাপকতা বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 10 নিলাম, ঠিক আছে। শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণী সংখ্যা 7, পরিসর 32 থেকে 98। এই যে পরিসরটা আমরা কিভাবে বের করবো, এখানে পরিসরটা আমরা এখানে কিভাবে বের করবো সেটা দেখতে হবে। আসো পরিসরটা আমরা কিভাবে বের করবো, খুব সহজ করে আমরা এই তথ্যগুলো বসাবো এখানে, খুব সহজ করে। দেখো এই যে এখানে তথ্যগুলো আছে, এই যে এখানে টালি চিহ্ন দেওয়ার সময় তোমাদের একটু ঝামেলায় পড়তে হয়, এটা আমরা খুব ইজি করে দিব আজকে। দেখো কিভাবে দিব। দেখো আমার উচিত ছিল এটা একটা এই জায়গায় এই টেবলটা দেওয়া, টেবলটা এই জায়গায় দিলে খুব সহজ হতো আমাদের নির্ণয় করতে। তোমরা জাস্ট যেহেতু প্রশ্নটা এক জায়গায় থাকবে তোমরা অবশ্যই করতে পারবে ইজিলি। উপযুক্ত এটা তোমরা সংগঠিত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড়, এটাও কিন্তু তোমরা পারবা। আমি জাস্ট এইটা উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করা, এটাকে আমরা 2 মিনিটের মধ্যে কিভাবে এটা করে ফেলবা সেটা দেখাচ্ছি আমরা। প্রথমে এখান থেকে কি করবা, পরিসর বের করবা। পরিসর বের করবে কিভাবে? মোট সংখ্যাটা হচ্ছে কত? 50টি। পরিসর হচ্ছে কত? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 98। সর্বোচ্চ সংখ্যা কত? এখান থেকে খুঁজি আমরা 97 88 উপরে নাই, নিচে 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 আমাদের 98 ছিল সর্বোচ্চ গণসংখ্যা। 93, এই যে 98 উপরে আছে 98। সর্বোচ্চ গণসংখ্যা কত? 98। এই 98
আমরা 98 থেকে সর্বনিম্ন সংখ্যা কত 32, 32টা আমরা বাদ দিব। এই যে 32 সর্বনিম্ন সংখ্যা 32, 32 এটা তোমরা খুঁজে বের করতে হবে। বাদ দিলে কত হবে 66 না, সেটার সাথে 1 যোগ করব। কি যোগ করব 1, তাহলে হবে 67। আমরা এখানে একটা যোগ করতে মিস্টেক হয়ে গেছে, 1 যোগ করে কত হবে 67, 67। তাহলে শ্রেণীব্যক্তি উপযুক্ত নির্ণয় করতে নিতে বলছে আমাদেরকে। তা আমরা সহজে একটা মান নিব, শ্রেণীব্যক্তি 10 নিতে পারে। কত, যেহেতু 67 আছে আমাদের 6-7টা গড় অলরেডি হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে 5 নিই 12-13টা কলাম করতে, সরি 12-13টা রো করতে, 12-13টা রো করা মানে অনেক সময় সাপেক্ষ। সো আমরা এখানে শ্রেণীব্যক্তি কি নিব 10, শ্রেণীব্যক্তি 10, শ্রেণীব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা কত আমরা লিখবো, শ্রেণীব্যক্তি 10 নিয়ে শ্রেণী সংখ্যা। এখানে আমরা এসে শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা কত, শ্রেণী সংখ্যা হবে কত, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর কত, পরিসর হচ্ছে কত আমাদের 67, শ্রেণী ব্যক্তি কত, শ্রেণী ব্যক্তি হচ্ছে 10, তাহলে 6.7 প্রায় 7, প্রায় কত 7। তাহলে শ্রেণী সংখ্যা কয়টা হবে আমাদের 7, 1 2 3 4 5 6 7, 7টা নিতে হবে। এখন এক্সট্রা কয়টা নিতে হবে, 2টা, উপরে একটা নিচে একটা, তাহলে 9টা আমরা কি করব শ্রেণী করব, 9টা শ্রেণী। এদিকে কি করব আমরা শ্রেণী প্রক্রিয়া শ্রেণী হিসেবে, এটা কোনো আমাদের লাগবে না, এটার কোনো কাজ আমাদের নেই, এটার কোনো কাজ আমাদের নেই, এটা আপাতত এখানে কোনো কাজ নেই। এটা হচ্ছে যে আমাদের যখন অন্য গণসংখ্যা বের করব, গড় অথবা সংখ্যা পদ্ধতি গড় বের করব, তখন এটা আমাদের লাগতে পারে। এরপর দেখো শ্রেণী ব্যক্তি কত থেকে নিচে আমরা 30 থেকে 39, 30 থেকে শুরু করছি। এটা আমরা চাইলে 31 থেকে শুরু করতে পারি। কত থেকে 31 থেকে শুরু করলে আরো ইজি হবে আমাদের। তোমরা 31 থেকে 40 নিতে পারো। কত নিতে পারো 31 থেকে 40, এটাকে আমি একটু মেরামত করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে কত, এখানে আমাদের একটু তারতম্য ঘটবে, তখন আমরা এটাকে আবার রিঅ্যারেঞ্জ করতে পারবো, একসাথে শিখে হয়ে যাবে। কিভাবে খুব দ্রুত আমি করি একটু দেখো। 61 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, ঠিক আছে। এখন দেখো আমাদের 31 থেকে 40-এর মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা টালিগুলো আমরা কিভাবে করবো দেখো। তাহলে আমরা কি করবো এখানে দেখো তো, তোমরা যেটা আগে করতা যে প্রথমে খুঁজতা কত 31 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে খুঁজতা কয়টা আছে, এইভাবে না, আমরা সেই কাজটা আজকে করব না, আমরা খুব সহজে এটা বের করব। দেখো খুব সহজে এখানে কিভাবে বের করি সেটা দেখো। দেখো প্রথমে দেখো 76 কত আছে, 76 খুব সহজে। 76 কোন ঘরে আছে দেখো তো, 76 কোন ঘরে, এই 61 থেকে 70, এখানে 71 থেকে 80 এই ঘরে আছে, এখানে আমরা একটা টালি দিব, বুঝতে পারছি খুব সহজে। এরপর দেখো তারপরে কত আছে 65 কোন ঘরে আছে, আচ্ছা 65 আর 98 দুইটা নিলাম আমরা, 65 আর 98, 65 কোন ঘরে আছে, আমরা একটা একটা করে করবো তোমাদের সামনে থাকলে। 65 কোন ঘরে আছে, এই ঘরে, ঠিক না, তো এখানে একটা নিব। 98 কোন ঘরে, অবশ্যই এই ঘরে, এখানে একটা নিব, সহজ না। এরপরে দেখো এরপরে 79 64, 79 কোন ঘরে আছে দেখো, 79 69 79 এই ঘরে একটা, তারপর কত 64 কি আছে 64 কোন ঘরে আছে 64, এই যে 64 আছে এই ঘরে, দুইটা। সহজ না, তোমাদের সামনে থাকলে কিন্তু তোমরা খুব দ্রুত করতে পারবা, আমি তোমাদের বোঝানোর জন্য। তারপর 68 56, 68 আর 56 কোন ঘরে, 68 হচ্ছে যে এই 68 হচ্ছে এই ঘরে, 56 হচ্ছে যে কোন ঘরে, এই ঘরে। তারপরে হচ্ছে যে দুইটা নিচ্ছি আমরা, 73 83 57, 73 83 57, 73 কোন ঘরে, 73 হচ্ছে যে এই ঘরে, 87 এই ঘরে, 57 এই ঘরে, বুঝতে পারতেছি, অবশ্য বুঝতে পারতেছি আমরা। তারপরে দেখো 55 92 45, 55 92 45, 55 এই ঘরে, 92 এই ঘরে, 45 কোন ঘরে, এই ঘরে। তারপরে 77 87 46, 77 87 46, 77 77 এখানে, 87 এখানে, 46 এখানে, এই ঘরে। তারপরে 32 75 89, 32 75 89, 32 75 এভাবে দিয়ে 4টা করার পরে কি একটা ক্রস দিবা, 5টা বান্ডিল করতে হবে। তারপর 89
89 কোথায়? এই ঘরে। 89 হচ্ছে যে এই ঘরে, ঠিক আছে। তারপর হচ্ছে 48, 97, 88, 48, 97, 88, 48 কোন ঘরে? 48 এই ঘরে, 97, 97 এই ঘরে, 88 এই ঘরে। তারপর আছে 65, 73, 93, 65, 73, 93, 65, 73, 93, 65 কোন ঘরে আছে বাবু? 65 হচ্ছে এই ঘরে, 65 এই ঘরে, 73 এই ঘরে, 93 এই ঘরে। বুঝতে পারছি আমরা কিভাবে করব। বাকিগুলো তোমরা কি এভাবে বের করে ফেলতে পারবে আশা করি। এই সবগুলো এভাবে তোমরা বের করতে পারবে। বের করার পরেই তোমাদের কি, বের করার পরে এখানে যতগুলো হয়েছে সেগুলো তোমরা লিখে দিবা। 3টা হলে 3টা, এখানে 5টা হলে 5টা, এভাবে করে সবগুলো কি তোমরা এখানে লিখে দিবা। লিখে এখানে যোগ করে দিবা, তোমার গণসংখ্যা নিবেশন সারণী হয়ে যাবে। তাহলে টেকনিকটা আমি কিভাবে করছি, একদম সিরিয়ালে কাট কাট করে যাব। আমাদের একটা একটা করে করতে যাই, খুঁজতে আমাদের অনেক সময় লাগবে এবং কি ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। বুঝতে পারছি, ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এরপর আমরা চলে যাব এরপরে এই প্রশ্নটা থেকে আরো আছে কি সংগীত সংগীত পদ্ধতির গড়। এরপর আমরা চলে যাব তোমাদের এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত গুলা। চলো এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত গুলাতে যাই।